চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর। We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh. 43তম বিসিএস নন ক্যাডার নিয়োগের ফলাফল ফের প্রকাশের নির্দেশ, প্রক্রিয়া অস্বচ্ছ ছিল হাইকোর্টের পর্যবেক্ষণ। বাংলা কিউআর কোডে ক্যাশলেস লেনদেনে থাকছে না সর্বোচ্চ সীমা, বাংলাদেশ ব্যাংকের বিশেষ ক্যাম্পেইন উদ্বোধন। ফের মেহেরপুর এবং নওগাঁ সীমান্তে পশিনের ব্যর্থ চেষ্টা বিএসএফের, কুড়িগ্রামে 12 দিন ধরে শূন্যরেখা আটকা 3 জন। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নিউজ 24 সংবাদে, সাথে আমি জান্নাতুল কলি আছি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগের কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে বাংলাদেশে বিনিয়োগ করতে চীনা কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বেজিংয়ের দিয়াও ইয়াইতাই হোটেলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম বৈঠকে এই আহ্বান জানান তিনি। বেইজিং সফরের প্রথম দিনে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতেই যোগ দেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে। সেখানে আমন্ত্রণ জানানো হয় চীনের কয়েকশো ব্যবসায়ীকে। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান। Bangladesh is open for business, ready for the future and keen to work with China, one of our long-standing and trusted friends. We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh. We can help Chinese companies serve global markets while benefiting from growing large domestic demand. বাংলাদেশ এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ের যৌথ রূপকার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গতিশীল ও সেবাকেন্দ্রিক বিনিয়োগ পরিবেশের মাধ্যমে চীনের ব্যবসায়ীদের প্রবৃদ্ধিকে সহায়তা করাবে বাংলাদেশ। Today, I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our object is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. We want to be closer to you, speak to you more regularly, and help you move faster from interest to decision. We are also working hard to improve our broader investment ecosystem. এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোয়িং। বৈঠকে তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়। এর আগে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও হাইসিং। বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে তিনি দুই দলের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণে সেদেশের সহযোগিতা প্রত্যাশা করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় চীন সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। আর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, ভূরাজনৈতিক আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখতে চায় সরকার। আর প্রধানমন্ত্রীর বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন তারা। তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন সহ বিভিন্ন সম্পৃক্ত বিষয়ে উন্নয়নের বিষয়ে দুই দেশের সহযোগিতা বাড়ানো ঐকমত্য হয়েছে। What the Prime Minister emphasized, what the Honourable Prime Minister emphasized on to Chinese investors is that we are opening up Bangladesh's economy to foreign investment and we will make it easier to do business in Bangladesh. চীনের রাজধানী বেইজিং থেকে প্রধানমন্ত্রীর সফর নিয়ে কিছুক্ষণ আগে আরো বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মারফুর রহমান। আমরা দেখে আসি তার তথ্য। চীনের বেইজিংয়ে সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যেই বিনিয়োগ সম্মেলন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট শেষ করেছেন তিনি। যদি উল্লেখ করি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন করে আমাদেরকে জানিয়েছেন যে বিএনপি সরকারের নেতৃত্বে ভূ রাজনীতিতে বাংলাদেশ
বাংলাদেশের অন্যতম খেলোয়াড় হয়ে উঠেছেন এবং আঞ্চলিক স্থিতিশীলতা, ভারসাম্য এবং শান্তি বজায় রাখতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার ভূমিকা রাখতে চায়। তো সেই ক্ষেত্রে সকাল থেকে বিশেষ করে যে বিনিয়োগ সম্মেলনটি হয়েছে সেখানে প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা এবং ইতিবাচক দিকগুলো বিনিয়োগকারীদের কাছে তুলে ধরেছেন এবং ইতিবাচক কিন্তু সাড়াও পেয়েছেন। এছাড়া ঋণ সহায়তা, অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশকে ঋণ সহায়তা দেবার আশ্বাসও কিন্তু পাওয়া গেছে। আগামীকালকে যেটি আসলে চূড়ান্ত হবে, আগামীকালকে শি জিনপিং এর সঙ্গে, জিরা প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে বৈঠকটি হবে সেখানে, এবং ভূ রাজনৈতিক এই সফরটি কেন গুরুত্বপূর্ণ সেটি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তুলে ধরেছেন গণমাধ্যমের সামনে। গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্বিপাক্ষিক বৈঠকটি হতে যাচ্ছে, যেটি শি জিনপিং এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনা প্রেসিডেন্টের সাথে। সেখানে আসলে কি কি আলাপ হয়, দ্বিপাক্ষিক চুক্তি হয়, সেই বিষয়গুলোর দিকে দুই দেশই তাকিয়ে রয়েছে। তবে এই সফরের মধ্য দিয়ে দুই দেশের জনগণের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এবং বিশ্বায়নের যে সম্পর্ক দুই দেশের জনগণের মধ্যে সেটি আরো মজবুত হবে বলে আশা করছে দুই দেশের সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর বাংলাদেশ চীন সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সফর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের অবদান রাখবে। মাদক মামলার জট কমাতে আলাদা ট্রাইব্যুনাল গঠন করছে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত। সিনথেটিক এবং সেমিসিনথেটিক মাদকের বিস্তারের কারণে বিপুল সংখ্যক মানুষ মাদকাসক্ত হয়ে পড়েছে। শিগগিরই মাদক সংক্রান্ত পুরনো আইন সংশোধন করতে সংসদে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। মাদক দ্রব্যের জন্য আলাদা ট্রাইব্যুনাল সৃজনের প্রস্তাব দিয়েছি, পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতও থাকবে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কোনো রেগুলার থানা না, হাজতখানার ব্যবস্থা রাখা হচ্ছে, ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা রাখা হচ্ছে, ডগ স্কোয়াডের ব্যবস্থা রাখা হচ্ছে, অত্যাধুনিক অস্ত্র দেওয়া হবে। তো এইগুলো করার পরে আমরা একটা অপারেশনে যাব। সেই আইনটা আগামী কয়েকদিনের ভিতরে পার্লামেন্টে উঠবে ইনশাআল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিচারণ এবং জনসচেতনতা তৈরি করতে ৩৬ দিনের কর্মসূচি দিয়েছে ১১ দল। বৃহস্পতিবার মগবাজারে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। জানান, জুলাই স্মৃতিচারণের কর্মসূচি ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলবে। ৩০ দিন জুলাই আন্দোলনের ৩৬ দিনের এই কর্মসূচি হিসাবে আমরা প্রণয়ন করেছি। এই কর্মসূচির মূল দাবি বা লক্ষ্য হচ্ছে আমরা জুলাই অভ্যুত্থানের পক্ষে জনসচেতনতা বৃদ্ধি, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনকে জোরদার করা এবং গুম খুন সহ সকল গণহত্যার দ্রুত বিচার। ৪৩তম বিসিএস নন ক্যাডার নিয়োগের ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার এই নির্দেশনা দিয়েছে উচ্চ আদালত। পর্যবেক্ষণে আদালত বলছে, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয়নি, তাই এই নিয়োগ মেধার ভিত্তিতে নতুন করে সাজাতে হবে। রিটকারী আইনজীবী জানান, রায় পর্যবেক্ষণ বলছে প্রচলিত আইনের ব্যত্যয় ঘটিয়ে এই নিয়োগ দেওয়া হয়েছিল। অনেকদিন থেকেই ভীষণ অসুস্থ দেশ বরেণ্য লোকশিল্পী কাঙ্গালিনী সুফিয়া। এমনকি শেষ জীবনে এসে টাকার অভাবে সুচিকিৎসা পাচ্ছেন না তিনি। যদিও এই খবর জানার সঙ্গে সঙ্গেই গুণী শিল্পীর চিকিৎসার সকল ব্যবহার করার ঘোষণা দেয় আনভির বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন। তাৎক্ষণিকভাবেই দেয়া হয় ১ লাখ টাকা। দায়িত্বশীলরা জানান, কেবল কাঙ্গালিনী সুফিয়ার জন্যই নয়, দেশ এবং মানবতার যে কোনো সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকবে আনভির বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন। ফরিদপুর থেকে ফিরে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ সুমন। তবু বুঝার মন পাইলাম না রে,
বুড়ি হলাম তোর কারণে। এক সময়ের তুমুল জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। পরাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে, কিংবা কোন বা পথে নিতাইগঞ্জ যায়, এমন অসংখ্য গান গেয়ে সাধারণ মানুষের মন জয় করেছেন, সুনাম কুড়িয়েছেন দেশে বিদেশে। জীবনের পরন্ত বেলায় এ যেন নিয়তির নির্মম পরিহাস। দিন দিন বাড়ছে শারীরিক অসুস্থতা, সেই সঙ্গে হাত ভাঙার সীমাহীন যন্ত্রণা। এমন অবস্থায় রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের নিজ বাড়িতে কাটছে গুণী এই শিল্পীর সময়। উচ্চ রক্তচাপের সঙ্গে কিডনি, হৃদরোগ সহ শরীরে বাসা বেঁধেছে আরো কিছু জটিল রোগ। বুকে প্রচন্ড ব্যথা আছে, ফুলে গেছে মুখমণ্ডল। সব মিলিয়ে কথা বলতেই ভীষণ কষ্ট হয় তার। আমি সাহেবরে এই কি আমার লাখ লাখ শুক্রিয়া, তাকে আমি দোয়া করি। সুখ কি জিনিস তো দেই নাই, কষ্ট জীবনেই কাটালাম। মা বাবার ঘরেও কষ্ট করছি, আবার স্বামীর ঘরে আইছিলাম, তাও কষ্ট করছি, আর এখনো কষ্ট করতেছি। কে জানতো শেষ বয়সে এমন করুণ পরিণতি হবে কাঙ্গালিনী সুফিয়ার? কেবলই কি ভাগ্যের খেলা, নাকি আছে অযত্ন অবহেলা? এসব প্রশ্নের উত্তর যাই হোক, বাস্তবতা হলো এখন নিজের চিকিৎসার টাকাও জোগাড় করতে পারছেন না তিনি। দুঃখের কথা কি কব, আমি ঢাকার থেকে আইসি পর থেকে ওই পাশের বাড়ি থেকে এক ভাত দেয়, সেই ভাত 2 বার করে খাই। এই দুঃখে তোমার জায়গা আছে? একটা নাম করা শিল্পী, বাংলাদেশের নাম করা শিল্পী দেশ বিদেশ ভ্রমণ করে আইলো, কি করলো ভ্রমণ করে? তারে দিয়ে তো মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যবসা করছে। সংকটময় এই সময়ে লোকসঙ্গীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়ার পাশে দাঁড়িয়েছে আনভির বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন। মানবিকতা বিবেচনায় আনভির বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া হয় নগদ টাকা ও চিকিৎসার ব্যয়ভার বহনের ঘোষণা। আজকে সকালে আমাদের ভাইস চেয়ারম্যান ম্যাডাম উনি যখন পত্রিকার মাধ্যমে নিউজটা উনি দেখার পরে উনি স্যারকে যে অবহিত করলো, স্যার সঙ্গে সঙ্গে আমাদেরকে বলল যে ওনার মতো একটা কিংবদন্তি যার চিকিৎসার পয়সার অভাবে চিকিৎসা হবে না, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তো উনি সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক আমাদেরকে উনি বলল ওনার সকল প্রকার চিকিৎসা দায়িত্ব আমি বহন করলাম। ওনাকে আজকে 1 লক্ষ টাকা দিয়ে গেলাম আমরা। জানান সামাজিক ও মানবিক কাজের মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে থাকায় আনভির বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য। আমি ধরতে পারলে মন বেরি দিতাম পাখি। মাসুদ সুমন, নিউজ 24, রাজবাড়ী, ফরিদপুর। 2023 সালের তুলনায় 2025 সালের সেবা খাতে দুর্নীতি হয়েছে 15% বেশি, এমন তথ্য উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এক জরিপে। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে জাতীয় খানা জরিপ 2025 এর চূড়ান্ত ফল প্রকাশ করে প্রতিষ্ঠানটি। নভেম্বর 2024 থেকে অক্টোবর 2025 পর্যন্ত চালানো হয় এই জরিপেতে উঠে আসে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে 2025 সালের সেবা খাতে 12,633 কোটি টাকার ঘুষ নেওয়া হয়েছে, যা 2023 সালের তুলনায় 15.9% বেশি। সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে পাসপোর্ট ও বিআরটিএ সেবায়। আমরা মনে করি যে এটি একটা ধারাবাহিকতা। এই যে দুর্নীতির বিচার হয় না, প্রতিরোধ হয় না, প্রতিকার হয় না, যারা দুর্নীতি করে তাদেরকে এমনকি পুরস্কৃত করা হয়, এটাও উত্তরদাতারা বলেছেন। এটি হচ্ছে যে বিকাশমান যে চিত্র, সেটার অন্যতম কারণ। এবং সেই ক্ষেত্রেও অন্তর্বর্তী সরকারের সময় যে খুব একটা উল্লেখযোগ্য উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা বা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা হয়েছে বা করা গেছে, সেটা কিন্তু বলার মতো সুযোগ না, এবং এই জরিপ সেটাই প্রমাণ করছে। বাংলা কিউআর কোডের মাধ্যমে ক্যাশলেস লেনদেন বাড়াতে ভোক্তা এবং ব্যবসায়ীদের লেনদেনে সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনো সীমা রাখেনি বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এই বিশেষ ক্যাম্পেইন উদ্বোধন করেন ডেপুটি গভর্নর নুর নাহার। নগদবিহীন পদ্ধতি জনপ্রিয় করতে এবং বাংলা কিউআর এর ব্যবহার বাড়াতে এই বিশেষ উদ্যোগ। দিনব্যাপী দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যেখানে ব্যাংকের কর্মকর্তা এবং কর্মচারীরা সরাসরি বাংলা কিউআর কোড স্ক্যান করে কেনাকাটা এবং বিল পরিশোধ করতে পারছেন। এটার মাধ্যমে কেনাকাটা করলে আসলে সবাই উপকৃত হবেন, আর ভবিষ্যতে আমরা ক্যাশলেস সোসাইটি করার একটা চিন্তা ভাবনা আছে। এটাই একমাত্র কিউআর কোড, অন্য কোনো অপারেটর বা অন্য কোনো কিউআর কোড এখানে আমাদের দেশে চলবে না। এটাই
নতুন নীতিমালার মাধ্যমে 2 বছরের মধ্যে পুঁজিবাজার সহ পুরো অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হবে বলছেন অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আওয়ামী আমলে পুঁজিবাজার এবং ব্যাংক খাতকে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত বাজেট আলোচনায় বক্তব্য রাখেন অর্থমন্ত্রী। বলেন, আগের নেয়া সব অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল করা হচ্ছে, ঠিক সময়ে প্রকল্প বাস্তবায়নের উপর গুরুত্ব দিচ্ছে সরকার। এবারের বাজেটে কৃষিখাত এবং নতুন উদ্যোক্তাদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। এবং সেই টাকাটা গ্রামে গঞ্জে রুরাল বাংলাদেশে সার্কুলেট করবে। এই জন্য আমরা এই লোকগুলোকে ঋণ ছাড়া, ঋণের বাইরে যে বেসিক নিড, যাদের সার বীজ থেকে শুরু করে, এইটার জন্য আমরা কৃষক কাজের ইন্ট্রোডাকশন করছি। তো ব্র্যান্ডিং নাই, দে ডোন্ট হ্যাভ এ মার্কেট প্লেস। আমরা চিন্তা করলাম উইফ ইউ ক্যান কম্বাইন সবকিছু মিলাই এই সাপোর্টটা যদি আমরা গভর্নমেন্ট থেকে তাদেরকে দিই, তাহলে দেখেন দেয়ার গুডস ক্যান বি ট্রেডেবল গুডস। 2026-27 প্রস্তাবিত বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়েছে নামমাত্র, যা সাধারণ মানুষকে আরো বেশি ধূমপানে উৎসাহিত করবে বলে দাবি করেছে তামাক বিরোধী সংগঠনগুলো। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা বলেন, এবারের বাজেটে সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে উল্টো তামাক কোম্পানিগুলোর মুনাফা বাড়ানোর আয়োজন করেছে। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, 4টি ভিন্ন মূল্যস্তর থাকার কারণে বহুজাতিক তামাক কোম্পানিগুলো কর ফাঁকি দেওয়ার সুযোগ পাচ্ছে, যা জনস্বাস্থ্যকে মারাত্মকভাবে ঝুঁকিতে ফেলছে। সরকার যদি সুনির্দিষ্ট কর আরোপের সুপারিশগুলো চূড়ান্ত বাজেটে অন্তর্ভুক্ত করে, তবে দীর্ঘমেয়াদে প্রায় 1.5 লাখ মানুষ অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে, এমনটা জানিয়েছেন তারা। সীমান্তে বিএসএফের পুশিন থামছেই না। ফের মেহেরপুর সীমান্তে পুশিনের চেষ্টা ব্যর্থ হলো বিএসএফের। মেহেরপুরের গাংনীর শাওরাতলা সীমান্ত দিয়ে 7 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, পরে বিজিবি এবং স্থানীয়দের বাধায় ফেরত নিতে বাধ্য হয় তারা। এদিকে নওগাঁ সীমান্তে 9 জনকে ঠেলে পাঠানোর ব্যর্থ চেষ্টা হয়েছে। এছাড়া কুড়িগ্রামের রৌমারী সীমান্তে 12 দিন ধরে শূন্যরেখায় অবস্থান করছে 3 জন। এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস হলে কঠিন শাস্তি পেতে হবে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বরিশালে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করতে শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনার কাজ করছে সরকার। এই পরীক্ষার ইস্যুটাকে সামনে নিয়ে আমি সারা দেশ ভ্রমণ করছি এবং আমি জানার চেষ্টা করছি কি কি পরিবর্তন, কি কি সংস্কার আমাদের করা প্রয়োজন। ইনশাআল্লাহ নকল হবে না, নকল অনেক আগে চলে গিয়েছে। আমরা এখন শিক্ষার মান উন্নয়ন চাই। মার্কেন্টাইল ব্যাংক পিএলসির 27তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আলাউর রহমান। সভায় 2025 সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয় এবং পাশাপাশি শেয়ার হোল্ডারদের জন্য 1.1% লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়। পরে ব্যাংকের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের ব্যবসায়িক সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। আর এই ছিল নিউজ 24 সংবাদের আপডেট। সঙ্গে ছিলেন যারা। ধন্যবাদ সবাইকে।